আমার বাবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে একদম পুরো লাইক ভর্তি করে দাও। 100,000 টাকা লাইক, 500টা। জাস্ট ভিউটা দেখো, এই ভিউটারই তো অপেক্ষায় ছিলাম। It was at this moment that he knew he fucked up. তাকে বলে মাথা মোটা লোক, ডান দিক বাদিক সামনে পেছনে না দেখে রাস্তায় ঢুকে যায়। এদের জন্য আসসালাম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটরিও ব্লগ এগেন। তো আমি অলোক দাস, আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও করছি। অনেকদিন না, প্লাস 13 দিন আগেও রিল ফিল পোস্ট করছিলাম, ফুল ভিডিও করছিলাম না এখন কিছুদিন। তো একটা ফুল ভিডিও চলে আসলাম। আজকে আমি বাড়ি থেকে অনেকটা দূর যাচ্ছি, মোটামুটি দত্তপুকুরের কাছে আমার বাড়ি থেকে প্রায় অলমোস্ট 100 কিলোমিটারের কাছাকাছি হবে ডিস্টেন্স। তো আমি এর আগে যাইনি। আমার একটা বন্ধু ফ্রেন্ডের বার্থডে আছে, ও মেকআপ আর্টিস্ট, সন্দীপ নাম, আমার সাথে কাজ করেছে অনেকগুলো। তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ভাইয়ের মতোই হয়। তো ওর বার্থডে আছে, বার্থডের জন্য আমি যাচ্ছি। তো বললো যেতে, তো আমি ভেবেছিলাম প্রথমে ট্রেনেই যাবো, তারপর ভাবলাম যে গাড়িটা অনেকদিন চালানো হচ্ছে না সেইভাবে লংয়ে, একই রাস্তা একই সব কিছু দেখাচ্ছি তোমাদের। তো নতুন রাস্তা আমিও জানি না কোথা থেকে কীভাবে কী করে যাব। হ্যাঁ, গুগল ম্যাপ নিয়ে মেরে দিয়েছি, আর কেটিএম নেভিগেশনের সাথে বাইকটাকে কানেক্ট করে দিয়েছি। বাইকে আই থিঙ্ক ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে রুট দেখাচ্ছে। অনেকক্ষণ ধরে ওটা করলাম, কারণ কেটিএম কানেক্ট বলে যে অ্যাপসটা ছিল ওটা কানেক্ট হচ্ছিল না কোনো একটা কারণে, ওটা ডিসকানেক্ট হয়ে গেছে। বাচ্চাটা আমাকে হাত দেখাচ্ছিল, তাই মধ্যখানে একটু কেটে দিয়েছিলাম, কারণ রাস্তা পুরো জ্যাম, মানে ছোটো ছোটো কলি। হেডফোন দুটো কানের মধ্যে এমনভাবে আটকাচ্ছিল বলার বাইরে, মানে একদমই ভালো ফিল হচ্ছিল না। হেলমেটটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। বেলা কাভারটা ফার্স্ট টাইম আজকে ইউজ করেছি, কেনার পরে একবারও বেলা কাভার ইউজ করিনি। তো ম্যাপ বলছে, মানে গুগল ম্যাপ হিসাবে বলছে 2 ঘন্টা লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। 100 কিলোমিটার 2 ঘন্টা লাগার কথা না, অ্যাভারেজ পড়েছে হয়তো। আজকে আমি তেল বাঁচিয়ে চালাবো, বেশি রাত চালাবো না, ইচ্ছা তো তাই আছে। বাকি জানি না, এখন প্রায় 2:30 বাজতে যায়, কতক্ষণ লাগে। 4টের মধ্যে সব ঠিকঠাক থাকলে পৌঁছে যাওয়ার কথা। শেষ যাত্রার গাড়ি যাচ্ছে, ওভারটেক করে যায় এটাকে। ট্র্যাক মোটে আবার ইয়ে দেখায় না, লোকেশন দেখায় না, জ্বালার থেকে যন্ত্রণা বেশি। তো ব্যান্ডেল অব্দি আমার দরকার নেই, তাও শ্রীরামপুর ঢুকে গেছি। কেটিএম শোরুমটা এখনই পার করবো। কেটিএম ডানকুনি বলে এটাকে, বাট এটা শ্রীরামপুরে আছে। কেউ জানো কি না জানি না, যারা আমার ভিডিও দেখো কম বেশি। আমি ফটোগ্রাফিও করি, মানে ফটোগ্রাফি করি। তো ওয়েডিং ফ্যাশন সবই করা হয়। আমার ফটোগ্রাফির নাম হচ্ছে রিয়ালো ফটোগ্রাফি, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। 4.9 রেটিং রয়েছে। অ্যান্ড আমি রিসেন্ট একটা আউটডোর শ্যুট করতে গেছিলাম, তোমার ওটা জায়গাটা না ভুলে যাচ্ছি, রবীন্দ্র সরোবর লেকের কাছে গ্লিপিং হাউস, আই থিঙ্ক, আমি ঠিক উচ্চারণ করছি কিনা আমি জানি না। গ্লিপিং হাউসে শ্যুট করতে গেছিলাম। খুব সুন্দর মডেল ছিল সোনিয়া সাহা, খুব ভালো কাজ করে, মানে খুব ভালো কোয়ালিটির মডেল, প্রো যাকে বলে। তো খুব সুন্দর ডান্সের একটা ভিডিও করা হয়েছে, একটা ইনডোর শাড়ির মধ্যে শ্যুট হয়েছে। ওটা রিলটা হয়তো পোস্ট হবে, এডিট করে দেওয়া হয়েছে। যে ডানকুনি কেটিএম, এখান থেকে গাড়ি নিয়েছি। বেলা খাবাতে অস্থির লাগে, মানে অভ্যাস নেই না, নাক মুখ চুলকাতে থাকে একটু। আমি গাড়িটা এখন চালানো অনেকটা কমফোর্টেবলি চালাই, অনেকটা বলতে অনেকটা। আমার এখনও মনে আছে 3 মাস আগে যখন আমি গাড়িটা কিনেছিলাম, গাড়িটা আমার খুব ভয় লাগতো চালাতে। সময়ের সাথে 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 এটা আমাকে নিজের করে নিয়েছে, মানে হ্যাবিচুয়েশন যাকে বলে, হ্যাবিট হয়ে যাচ্ছে আমার। ইঞ্জিন ব্রেকিং করলাম, হালকা চেষ্টা করলাম যে ব্রেক না মেরে গাড়িটাকে আস্তে করানো। তো ইঞ্জিন ব্রেকিংও শিখছি, আমিও শিখছি এটাকে। মাইলেজ এত কম মাইলেজ দেয় বলার বাইরে। দ্বিতীয় হচ্ছে চেনটা, মানে একটু জলে ভিজলেই কেন জানি না জং ট্রেনে নিচ্ছে। আমি চেন যথেষ্ট পরিষ্কার করে লুপিং করে রাখি, তাও সপ্তাহের মধ্যে একবার করে আমাকে ইয়ে করতে হচ্ছে, চেনটাকে লুপ করতে হচ্ছে, নাহলে চেন জং নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কেন জানি না। হচ্ছে শেওড়াপুলি পেয়ারাপুরের একটা টোল ট্যাক্স হচ্ছে, এখনও রেডি হয়নি পুরোপুরি। এখানটা এখন পার করছি। একটা ফোন এসে গেছিলো, ফোন আসলে ডিসপ্লেতে দেখাচ্ছে, এটা একটা ভালো জিনিস। তো সাইডে দাঁড়িয়ে কলটা ধরে নিচ্ছি, ওদিকেও আমার মাথা মারতে হচ্ছে না। আমি ভাইব্রেশনে রেখে দিয়েছিলাম, ভাইব্রেশন মোটে, যে ফোন আসলে পকেটে বোঝা যাবে, ওটা তো বোঝা যায়নি। বাট গাড়ি ডিসপ্লেতে দেখিয়ে দিল, এটা একটা ভালো জিনিস। আজকে হ্যান্ড গ্লাভসটা আনতে ভুলে গেছি, মানে হ্যান্ড গ্লাভসটা ছাড়া না খুব অসুবিধা হয়ে যায়। একটা সাডেন টাইমের পর দিয়ে প্রচুর হাতে প্রেশার পড়ে, যেহেতু অ্যাগ্রেসিভ শেয়ার গাড়ির।
তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি ফটোগ্রাফি করি, আমি ওয়েডিং ফটোগ্রাফির থেকে কিছু আর্নিং হয়ে যায়। ফটোগ্রাফি ফার্স্ট অ্যান্ড লাস্ট ভালোবাসা, প্রফেশনালিও করি। ওয়েডিং ফটোগ্রাফি থেকে পয়সা আসে কিছু কম বেশি, কিছু না কিছু হয়, ইনকাম হয়। বাট ফ্যাশন থেকে সেই লেভেলে কিছু হয় না আউটপুট এখন অবধি। বাট একদিন একটা সময় ছিল যখন আমি এটাও ভাবিনি যে ওয়েডিং বিজনেস থেকে আমার মানে ওয়েডিং বিজনেস আমি করবো, মানে ওয়েডিংয়ে ফটোগ্রাফি করবো, তার জন্য আমি পয়সা কামাবো, এরকম ভাবনা চিন্তা আমার ছিল না। কারণ আমি প্রফেশনালি কোথাও কোনো ইনস্টিটিউট থেকে তখন অবধি শিখিনি। এমনি বেলুর রামকৃষ্ণ মিশন থেকে আমি ফটোগ্রাফি শিখেছিলাম, সরি ফটোগ্রাফি না, এডিটিং শিখেছিলাম, অ্যাডভান্স মাল্টিমিডিয়া যাকে বলে, মায়া, ম্যাক্স, ফ্ল্যাশ, ফটোশপ, তারপরে প্রিমিয়ার, এগুলো শিখেছিলাম, এগুলোর উপরে কাজ শিখেছিলাম। বাট ওরা ওখানে বেসিক নলেজ দেয়, মানে একদম টুলস জ্ঞান বলে যাকে বেসিক, ওরকম একটা কোর্স করেছিলাম। করার পরে এটা 2016-তে করেছিলাম। তারপর আমি তখন সেই সময় কলেজে পড়ি। তারপরে আস্তে আস্তে আমার একটা বন্ধু আছে, তার কাছ থেকে ফটোগ্রাফির ইন্টারেস্টটা আসে, তার কাছে ক্যামেরা ছিল। তো তারপর আমি ভাবলাম একটা সময়, আমি তারপরে লজিস্টিকে কাজ শুরু করলাম। তারপরে মনে হলো যে আমিও যদি ক্যামেরা কিনি, আমি হয়তো ছবি তুলতে পারবো। ছবি তোলার কিছু আসতো, আমি ভোরবেলা নাইট ডিউটি করে যখন বাড়ি ফিরতাম, ভোরবেলা আমার একটা ভালো ফোন ছিল স্যামসাংয়ের, খুব সুন্দর ক্যামেরা, ওটা দিয়ে কিছু প্রকৃতির ছবি তুলতাম। তো তখন এক সময় মনে হতো যখন আমার কাছে ক্যামেরা থাকবে, আমি তখন এগুলোর ছবি আরও ভালো করে তুলবো। তো ভালো লাগা, ভালোবাসা সবার ওরকমভাবেই শুরু হয়। আর আমি যে কোনো জিনিসকে খুব সিরিয়াসলি নিই, মানে সিরিয়াসলি বলতে যদি ভাবি, আমি সেটাকে নিয়ে আগানোর চেষ্টা করি। মোটামুটি আমার মোটিভ সবসময় এটাই কাজ করে, যে যখন আমি খেলাধুলা করতাম তখন আমি সেটাকে সেইভাবেই করতাম। তো তারপরে একটা সময় অনেক কষ্ট করে একটা ক্যামেরা কিনলাম, সনির ক্যামেরা, সনি আলফা 68 ছিল ক্যামেরাটা। তো সেই সময় ক্যামেরাটা কেনা হলো, কিনে আস্তে আস্তে সেই বন্ধুর কাছ থেকেই শিখলাম, কিছু ইউটিউবে স্টাডি করলাম, তার হাত দিয়ে ক্যামেরা কেমনভাবে অপারেট করতে হয়, ঠিক আছে, কোনটা অন অফ বাটন, কোনটা ভিডিও রেকর্ডিং বাটন, লেন্স কীভাবে লাগায় খোলে, তারপরে তোমার শাটার স্পিড কাকে বলে, আইএসও কাকে বলে, অ্যাপারচার কাকে বলে। তো আমার শিখতে অনেক টাইম লেগেছে, কারণ আমার যে কোনো জিনিস চট করে আমি শিখতে পারি না। বছর দেড়েক তো আমার মানে ওপরে আমার বেসিক জিনিসগুলোকে শিখতে টাইম লেগেছে। তারপরে আস্তে আস্তে ছবি তুলতে তো তখন আমি যখন ক্যামেরা কিনেছিলাম, তখন ক্যামেরা কেনা আমার যখন হয়েছে, আমি ক্যামেরানা থেকে ক্যামেরা কিনেছিলাম, যেটা কলকাতায় মল আছে, ম্যাগনেটিক হাউস বলে অনেকে, তো ওখান থেকে কিনেছিলাম। ওখানে ক্যামেরা না যে শপটা ছিল ওখান থেকে কিনেছিলাম। আমি কিনতে গেছিলাম ক্যাননের 80D। ক্যানন মানে আমার চোখে ক্যাননের 80Dটাই মানে একদম প্রপার ক্যামেরা মনে হতো। তো যেখানে সেলস পার্সন যিনি ছিলেন, উনি আমাকে বললেন যে সনির মানে সনির আলফা 68টাও মিররলেস ক্যামেরা, এন্ট্রি লেভেল। তো বললো যে ওটা না, ওটাতে ভালো, আর সত্যি ক্যামেরা ভালো ছিল। আমি ইউটিলাইজ সেইভাবে করতে পারিনি। আমার কাছে বেসিক 1650 বা 1655 একটা লেন্স দিয়ে কিনেছিলাম। পরে একটা সেকেন্ড হ্যান্ড লেন্স আমি একজনের কাছ থেকে পারচেস করেছিলাম, ফেসবুক মার্কেট প্লেস বা OLX থেকে। তো সেটা ছিল 55-250, সেই লেন্সটা দিয়েও ভালো ছবি হবে, তো বেসিক লেভেলে যেরকম হতো। আমি যখন ওর ক্যামেরা না সবসময় দেয়, ওয়ার্কশপ দেয়, তো আমি ওয়ার্কশপ পেয়েছিলাম, ফ্রি ওয়ার্কশপ। তো একটা ফ্রি ওয়ার্কশপ পেয়েছিলাম কেন সনির তরফ থেকে। তো সেখানে মেন্টর ছিলেন সুতানু দাস, উনি এখন প্যানাসনিক গ্রুপে মনে হয় আছেন মেন্টর হিসাবে, মানে তো উনি ফটোগ্রাফি টিচিং করেছিল। প্রফেশনাল লার্নিং কোনো ওয়ার্কশপে কি, ওটাই আমার ফার্স্ট টাইম ছিল। তো সেই সময় আমাকেও যেভাবে উনি সহজভাবে, মানে ফটোগ্রাফি উনি এত সহজভাবে বুঝিয়েছিলেন, বেসিক যেটুকু মানে আমার দরকার ছিল আপাতত। তো উনি বললেন যে এমনভাবে ফটো তোলো যেটা যাতে কেউ এডিট না করতে পারে, মানে যেটা যাতে এডিট না করতে হয় সেইভাবে, আর যাতে ক্রপ না করতে হয়। তো আমি ছবি এডিট করতাম না সেইভাবে, কিছু ক্রপও করতাম না। আজকের দিনেও আমি আমার কোনো ক্লিক ক্রপ করি না, মানে আমি যদি 10,000 ছবি তুলি, তার মধ্যে একটা বা দুটো ছবি আমি ক্রপ করি, ঠিক আছে, তার বেশি না, মানে আজকের দিন অবধিও। বাট এডিট তো করতেই হয়। এখন যবে থেকে আমি যতদিন আমি এডিট করিনি, ততদিন আমার ছবি সেইভাবে ন্যাচারাল ছবি, ন্যাচারাল কেউ পছন্দ করে না, সেটা যে কোনো সেকেন্ডে হোক, সে ওয়াইল্ড লাইফ হোক, স্ট্রিট ফটোগ্রাফি হোক, বা ওয়েডিং বা ফ্যাশন, যাই হোক, ওয়েডিং ফ্যাশন তো বাদই দাও, ন্যাচারাল চলেই না সেইভাবে। বাট আজকের দিনে তো আমি এডিট শিখেছি অনেক এডিট করেও থাকি। তো সেই সময় ব্যাপারটা সেরকম ছিল না, সেই সময় এডিট করতাম না, এডিট করিও নি, যাই হোক। তো ওনার কাছে তারপরে আস্তে আস্তে আমি করলাম তোমার এডিট, আস্তে আস্তে অনেক ওয়ার্কশপ। তারপরে আমি নিকনে শিফট হয়ে গেলাম, নিকনে যখন শিফট হলাম, নিকনের উত্তরপাড়া গেটিস্টান থেকে আমি নিকন চিনেছিলাম। না সরি, মিস হয়ে গেল। তার আগে আমি ছিলাম নিকনের মেট্রোগলি থেকেই নিয়েছিলাম, নিকনের একটা ক্যামেরা নিয়েছিলাম, ওটা হচ্ছে তোমার নিকন D5600 বা 5600D, এরকম কিছু একটা মডেল নাম্বার, আমার অ্যাকচুয়াল সিরিয়াল নাম্বারটা মনে পড়ছে না। তো সেটা নিলাম, নেওয়ার পরে আমি যখন থেকে নিকন নিলাম, তারপরে কিছুদিন পর একটা 50mm প্রাইম লেন্স নিলাম। তারপরে বুঝতে পারলাম যে ফটোগ্রাফিতে প্রাইম লেন্সের, মানে তার আগে বুঝতে পারতাম বাট আমার কাছে ছিল না যে প্রাইম লেন্সের কতটা ইম্পর্টেন্ট। ওই ক্যামেরাটা দিয়ে আমি প্রচুর ওয়েডিং কাজ করেছি, প্রচুর করেছি। কিছু ফ্যাশনের কাজও আমার যখন স্টার্ট হচ্ছিল বা আমি প্র্যাকটিস শুরু করেছিলাম, তখন ওটা থেকেই শুরু করেছিলাম, ভালো আউটপুট দিত। ব্রাইডাল করেছি, হ্যাঁ, কিছু ওয়েস্টার্ন কাজ করেছি, যথেষ্ট ভালো ছিল, রোটেটেড স্ক্রিন ছিল, ছিল, হ্যাঁ, ওটাতে ভিডিও হতো না ঠিকই, বাট ছবির জন্য আমার সেই সময় খুবই ওটাই আমার বেস্ট মনে হতো। তারপরে আস্তে আস্তে ওটা থেকে আমি মিররলেসে শিফট হলাম, ওটা বছর দেড়েক বা দুয়েক চালানোর পর, যেটা ছিল তোমার কী বলে ওটাকে, নিকন Z5।
যেটা আমি কিনলাম। তারপর Z5 যখন হাতে চলে আসতো তখন তো ফটোগ্রাফির ভাবনা চিন্তা বা ফটোগ্রাফির লেভেল যে কোনো ক্ষেত্রে অন্য লেভেলে, মানে আকাশ পাতাল তফাৎ চলে আসলো। প্রথম কথা হচ্ছে মিররলেস, আর নিকনের কালার সাইন্স খুব ভালো লাগে। মানে নিকন যে ধরনের কালার প্রডিউস করে, মানে অ্যাকচুয়াল কালার যাকে বলে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে ভাবে যে নিকন একটু হাই রিচ কালার দেয়, বাট আমার একটা সময় মনে হতো যখন আমি যদি 5600টা ইউজ করতাম তখন অবধি। তারপরে আর আমার মনে হয়নি যে কোনোদিন যে নিকন ওরকম, কারণ আমার ট্রু কালার পেয়েছি। আর নিকনের মানে আজকের দিনে নিকনের আমি যে কোনো মোটামুটি ম্যাক্সিমামটাই ইউজার ইন্টারফেস আমার পুরো মাথায় বসে আছে, যে এইটা টিপলে এটা হয়, এটা টিপলে এটা হয়। ম্যাক্সিমামটা, পুরোটা তো করার জন্য সম্ভব না, যতটা আমার দরকার তার থেকে আমি বেশি জানা মোটামুটি জেনে রাখার চেষ্টা করি। কারণ আমি ক্যামেরা ফেলে রাখি না, মানে সেটিং করে এই সেটিংয়েই থাকবে ওই সেটিংয়েই থাকবে এরকম আমি রাখি না। আমি কী করি, ক্যামেরাকে মাসে কোনো সময় সপ্তাহে যখনই মনে হয় পুরো হার্ড রিসেট করে দিই, ফ্যাক্টরি রিসেট করে দিই। কারণ তাতে কী হয়, ক্যামেরাটাকে আবার নতুন করে রিসেট করলে আলাদা আলাদা সেটিং, আলাদা আলাদা রকম সিস্টেমগুলো আমি ট্রাই করতে থাকি। তো নিকনের তারপরে আমি নিকন Z6-2 তে শিফট হই। তখন আমার কাছে 85, 50mm তো সব লেন্সই, মানে 85 যখন আমি 50mm ইউজ করা শুরু করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এর থেকে বেটার কি লেন্স আছে। তখন আমি অন্য একটা ব্র্যান্ডের, মানে ক্যাননের একজনের 85 1.2 ইউজ করেছিলাম। আর নিকনেরও কোনো ওয়ার্কশপে গিয়ে 1.2 বা 0.95 নিকনের একটা 85 আছে এরকম আছে, লেন্স আছে, যেটা অনেক কস্টলি। তো সেটা ইউজ করেছিলাম। তো ওর এক্সপিরিয়েন্স মানে এরকমই আলাদাই, মানে ওই লেন্স ইউজ করার পরে তোমার অন্য আর কোনো লেন্স ধরতে ইচ্ছা করবে না। বাট 2-3 লাখ টাকা শুধু লেন্সটার দামই। তো তারপরে আমি Z6-2 নিই। Z6-2-তে দারুণ ভিডিও হয়। আমি Z5-এও খুব ভালো ভিডিও করিস করেছি। ভিডিওর ক্ষেত্রে আমার অতটা নলেজ কোনো দিন ছিল না, আজকের দিনও আছে। যেটুকু যা করি অনেকটা স্ট্রাগল করেই করি, বাট আমি এখন শেখার চেষ্টা করছি আস্তে আস্তে। এখন তো রিল ছাড়া কিছু চলেই না, কেউ শুধু ফটোগ্রাফির জন্য বলে না, সব জায়গাতেই রিলের একটা প্রচুর হাইক। তো রিল দরকার সবারই। যাই হোক, তো আমি তখন শ্যুট করা শুরু করি। Z6-2-তে যখন আমি করি ভিডিও আমার জন্য অনেক স্মুথ হয়ে যায়। গিম্বেল তো আমি আজকের দিনেও কিনিনি, তো গিম্বেল নেওয়ার ইচ্ছা আছে নেক্সট ইয়ার। গিম্বেল নিয়ে আমিও কিছু, কারণ আমি এখন প্রচুর রিল করছি বা করতে হচ্ছে যাদের সাথে কাজ করি, বাট আমার ভেতর থেকে ফটোগ্রাফিটাই আসে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে এই রিলটা করলে খুব ভালো হতো, এই রিলটা যদি আমি করি, এরকম আমারও মনে হয় যে এই রিলগুলো করা উচিত। ভালো জিনিস হয়েছে আমার সাথে। নিকনের নতুন একটা কিছুদিন আগে ZR ক্যামেরা লঞ্চ হয়েছিল, যেটা সিনেমা ক্যামেরা। নিকন রেডকে যেহেতু ওন করে, এখন নিকন রেডকে কিনেছে, ওন করে নিয়েছে। তো নিকনের বডিতে ওটা মানে তোমার রেডের টেকনোলজি, সিনেমা কালার, তাদের লাট, এইগুলো, এই ফিচারগুলো আছে। সব থেকে মার্কেটে চিপ রেঞ্জ, মানে চিপ রেঞ্জে, মানে পয়সাতেই এর থেকে কম দামি সিনেমা ক্যামেরা নেই এখন মার্কেটে। তো নিকন সেটাকে আমাকে, মানে লঞ্চিংয়ের কিছুদিন পর আমার সাথে নিকনের কিছু যারা আছেন ওয়েস্ট বেঙ্গলের সেলস পার্সন আছে বা কিছু হায়ার অথরিটি লোক আছে, তাদের সাথে একটা সময়ের সাথে সাথে পরিচয় হয়েছে। নিকনের কম্পিটিশন বা নিকনের যে কোনো ওয়ার্কশপে আমি প্রেজেন্ট থাকার চেষ্টা করি। তো তারা আমাকে পরপর 2টো রিল শ্যুটের জন্য নিকন ZR আমাকে প্রোভাইড করেছিল। প্রথম, মানে সত্যি কথা বলতে কোনো এরকম না যে নিকনের প্রোডাক্ট কেউ কিনবে বা আমার কথা শুনে কেউ কিনবে, এটা আমি ভাবিও না। যদি কেনেও তাতেও আমার 1 টাকা লাভ নেই। কিন্তু সত্যি কথা বলবো, এত স্মুথ ভিডিওগ্রাফি ওটাতে হয়, আর এত সুন্দর, মানে যে কোনো ক্যামেরার প্রথম মানে ইস্যুটা হচ্ছে হিট হয়ে যায়। ক্যামেরাগুলোকে আমি র্যান্ডামলি চালিয়েছি। নিকনের ব্যাটারি ক্যাপাসিটি আমি আজ পর্যন্ত যা দেখেছি অন্যান্য ব্র্যান্ড থেকে অনেক বেটার, ঠিক আছে। তো একটা জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যামেরা একদমই হিট হয় না। সারাদিন রিল শ্যুট করেছি। প্রথম দিন যেদিন আমি পেয়েছিলাম 5-6খানা রিলের কন্টেন্ট শ্যুট করেছি একদম র্যান্ডামলি, কোনো হিট নেয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আউটডোর ওয়েদারেও শ্যুট করেছি। আমার মানে আলাদাই লেগেছে। আমার দেখো, পার্সোনালি এখন আমি ZR কিনতে যাব না, কারণ আমার ZR কেনার প্রয়োজন আপাতত আমার নিজের জন্য নেই। ইন ফিউচার যদি আমি ইয়ার এন্ডিং হতেই চললো, মানে আগস্ট হয়েই গেল, নেক্সট ইয়ার যদি পসিবল হয়, পসিবল, তো আমি ZR নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ZR যেটা জিনিস হচ্ছে, ফটোগ্রাফির জন্য ZR না, টোটালি ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফির জন্য যারা করে ডেডিকেটেডভাবে, তাদের জন্য এই ক্যামেরাটা। ফটোগ্রাফির জন্য Z6-2 এর মতো আমার কাছে ওই রেঞ্জে আর কিছু নেই। Z6-2 আমার খুবই সাপোর্ট দেয়, আর খুব ভালো কাজ হয়, মানে আলাদা লেভেলে আউটপুট হয়। Z6-2 এর যে আউটপুট, সেটা আমি এখনো অবধি প্রপার বেরও করতে পারিনি। ওদের আউটপুট এত সুন্দর। ZR এর আউটপুট সুন্দর, মানে Z6-2 এর তুলনায় সুন্দর আমি বলবো না ফটোগ্রাফি, তো কিন্তু সুন্দর। আমি খুব শ্যুট করেছি। ইভেন তোমার কি বলে, Z6-2-তে নর্মাল XD, যেটা আমাদের DSLR কার্ড লাগানো হয় সেটা, আর তোমার XQD কার্ডের অপশন আছে, বাট ZR-এ ওটা নেই। ZR-এ হচ্ছে XQD, না হলে মাইক্রো SD কার্ড, মানে যেটা হচ্ছে ড্রোনে লাগানো হয় বা আগের দিনে ফোনগুলোতে ইউজ হতো। তো আমার কাছে একদিন আমি XQD-তে শ্যুট করে দেখেছি প্রথম দিন, আর দ্বিতীয় দিন আমি মাইক্রো SD কার্ড দিয়ে শ্যুট করে দেখেছি। বাট হ্যাঁ, ভালো কোয়ালিটির মাইক্রো SD কার্ড হলে তবেই সাপোর্ট নেবে। তো দুটোতেই আমার আউটপুট খুব সুন্দর বেরিয়েছে, মানে ভিডিওগ্রাফির জন্য কোনো কথা হবে না, এক কথায়।
কিন্তু আমি প্রেফার করবো যে যারা এক্সকিউডি কিনবে তার মানে এক্সকিউডি দিয়েই চালানো উচিত। কারণ কি হয়, ছোটো কার্ডে একটু প্রেশারটা বেশি পড়ে যায়, যেটাতে মানে কি বলবো, আমার মনে হয় ভিডিও ক্রপ হওয়া বা এই ধরনের প্রবলেমগুলো হলেও হতে পারে। তো আমার হয়নি, বাট আমি সবসময় বলবো যে এক্সকিউডি কার্ডের বিকল্প কিছু নেই, এক্সকিউডি কার্ডই ইউজ করা উচিত। এই রাস্তাগুলোর ভিউই আলাদা, কোনো কথা হবে না। টাইম কত হলো? আধা ঘন্টা হয়ে গেল প্রায় আমি বাইক চালাচ্ছি। এই রাস্তাগুলো আমি একটু লিমিটেড স্পিডেই চালাচ্ছি, যাতে তেলটা মাইলেজ ঠিকঠাক পাওয়া যায়। 6 গিয়ারে করে দিয়েছি, আর গাড়ি একটা চেষ্টা করছি যতটা ইকোনমিক মোডে চালানো যায়। ওয়েদারটা কিন্তু আজকে সুন্দর আছে, হালকা মেঘ, হালকা রোদ্দুর, ভালোই চলছে। আমার গলাটা এত খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে, গলাটা জানি আমার নিজেরই কেমন ঘ্যার 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 করছে গলাটা। পরে সাউন্ডটাকে এডিট করতে হবে, সাউন্ড এমনিতেও এডিট করি, মানে সাউন্ডটাকে একটুখানি ক্যালিব্রেট বা স্টেবিলাইজ করা। সাউন্ড স্টেবিলাইজ হয় নাকি না, যাই হোক, সাউন্ড না, ভিডিওটাকে স্টেবিলাইজ। তোমার এই DJI Action 4-এ এত সুন্দর আউটপুট, মানে বলে বোঝানো যাবে না। মানে ভিডিও যারা দেখো মোটামুটি বুঝতেই পারো। এটা ভাবছি আমি ন্যাচারাল টোনে রাখবো, মানে যতটা পারবো, কারণ আমি মাঝে মাঝে বেশি কালার চাপিয়ে দিই, বাট আমার যে সিনেমাটিক কালারগুলো পছন্দ হয় সেগুলোই আমি চাপাই। দেখা যাক এটা কি এডিট করি, যখন আমি এডিটিং টেবিলে বসবো তখনই আমি বলতে পারবো। ব্যথা শুরু হয়েছে, হ্যান্ড গ্লাভস ছাড়া এই হাত ব্যথাটা হবেই। তাও তো এখন আজকে অনেকটা লেটে শুরু হয়েছে, অন্য দিনে আরও তাড়াতাড়ি শুরু হয়ে যায় হাত ব্যথা। যখন বেরোলাম 110 বা কিছু এরকম একটা ডিস্টেন্স গাড়ির তেল চলবে দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে 190। এই ক্যালকুলেশনটা বুঝি না, তাও সেদিনকে একটা ফ্রেন্ড বললো যে এটা এরকমই দেখা যায়, যেরকম চালানোর উপরে কতটা তেল আছে সেটার উপরে একটা মেজারমেন্ট করে ওটার একটা ওরা অ্যাভারেজ বের করে, সেটাই হয়তো বের করছে। প্রবলেম হচ্ছে ধরো এরকম দেখাচ্ছে 100 হট করে বাড়ি যেয়ে বা কোথাও যে গাড়িটাকে রাখবে আধা ঘন্টা, তারপর চালাবে, তারপর দেখাবে যে 50 কিলোমিটার চলবে, তখনই ভয় লেগে যাবে মানুষের, নর্মাল মানুষের। আমার চোখে তো পুরো একদম সিনেম্যাটিক লাগছে, জানি না ক্যামেরায় কি আউটপুট আসছে, মনে হচ্ছে যেন একদম লুপের মধ্যে ঢুকছি, এত ভালো লাগছে। মোশন ক্রিয়েট হচ্ছে একটা, আলাদাই লাগছে, আলাদাই লাগছে, ইলিউশন ক্রিয়েট হচ্ছে, যেন এইদিকে ডান দিকের কাজটা বা বাদিকের কাজটা নিজে থেকেই এগিয়ে যাচ্ছে একটা পেছনে, মানে খুব হালকা হালকা স্লাইড এরকম মনে হচ্ছে আমার। দারুণ দারুণ। বেলা কাভারটা পরে প্রথমে একটু বেশি অস্বস্তি লাগছিল, এখনো আবার হালকা হালকা লাগে, হ্যাবিচুয়েশন নেই না। এমনিতেও আমার একটু এই সিনথেটিক জিনিসে অস্বস্তি লাগে। মকড়া ফ্লাইওভার থেকে আমাকে ডান দিক নিতে হবে। ভিউর মধ্যে দূরে একটা লাল কালারের বাড়ি, আলাদাই লাগছে, আলাদা কন্ট্রাস্ট তৈরি করছে, সবুজের মধ্যে রেড। গাড়ির ম্যাপ আমি কিচ্ছু বুঝতে পারি না। সেটা ফার্স্ট টাইম খারাপ রাস্তা আসলো। স্পিড লিমিট খুবই রাখতে বলছে, ভালোও লাগছে। অনেকদিন না ঘর থেকে সেইভাবে দূরে কোথাও বেরোনো হয়নি, হয় না, কুয়োর ব্যাং যাকে বলে, কুয়োর ব্যাং হয়ে গেছে। জাস্ট ভিউটা দেখো, এই ভিউটারই তো অপেক্ষায় ছিলাম। ফরেন কান্ট্রির মতো একটা ভিউ আছে, অ্যাম্বিয়েন্সটা দেখেছো, ব্রিজ ফ্রিজ তৈরি হচ্ছে, এগুলোই তো ভালো লাগে ভিডিও ফ্রেমে। আমি বাড়ি থেকে বেরোনোর আগে অনেকবার ভেবেছিলাম যে বাইকটা নিয়ে বেরোবো কিনা, এখন হালকা হলেও মনে হচ্ছে যে ডিসিশনটা ঠিক ছিল। এবার জানি না পুরোটা পৌঁছাই, আমি বেশি তাড়াতাড়ি সব কিছুতে খুশি হয়ে যাই, দুঃখীও তাড়াতাড়ি হয়ে যাই, যাই ঠিকঠাক করে। আমি এদিকে ফটোগ্রাফির প্রজেক্টে এসেছিলাম একবার, আরেকবার একটা দাদার সাথে এসেছিলাম অন্য একটা কারণে। এখানে একটা হাইট লিমিট করে দেওয়া আছে যাতে বড় গাড়ি না ঢুকতে পারে, এটা একটা ভালো। এই কোনায় দাঁড়িয়ে দেখিনি কোন দিকে যেতে হবে, এটা বুঝতে পারছি না। বাবা, কল্যাণী, কলকাতা, কি আছে,
জুগুলি না কি লেখা ছিল, সরি খেয়াল করতে পারলাম না। হেলমেট পরেনি, কিছু পরেনি, কোনো সেফটি নেই, পাটকাটির মতো শরীর নিয়ে যাচ্ছে। যাই হোক, যাক, হেলমেট নেই তো কি হয়েছে, ওর কনফিডেন্স আছে যে ওর পড়লে কিছু হবে না। আরে বাপ রে বাপ, সেই টানলো। আজকে আমি ইকোনমিক মোডেই চালাবো। ওহো, সেই রাস্তা। কদিন ধরে মনটা ছটফট করছিল, কোথাও ঘুরে আসি, কোথাও ঘুরে আসি। ফাইনালি সেটা হলো। আমার তো ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছা করছে না, এত সুন্দর রাস্তা। চাকুলি ফ্লাইওভার। দারুণ জায়গা, দারুণ, মানে দারুণ। রাস্তাগুলো এত সুন্দর, তাও ভাবতে পারিনি। এবার শুধু আমার কোথাও দাঁড়িয়ে দেখে নিতে হবে যে আমি সঠিক রাস্তায় যাচ্ছি কিনা, কারণ আমার সাথে এরকম হয়, গুগল ম্যাপে ভুলভাল দেখায়, আমি ভুলভাল রোডে চলে যাই। তার জন্য আমাকে ক্রুজ কন্ট্রোলটাকে অন করে দিতে হবে। হ্যাঁ, জানতে হবে ক্রুজ কন্ট্রোল। একটুখানি ফোনটাকে দেখতে হবে, এটা সেফ না। 40 কিলোমিটার দেখতে হবে, পারছে না, পৌঁছে ডিস্টেন্স বোঝা যাচ্ছে না। গুগল ম্যাপ বলছে যে 30 কিলোমিটার সোজা চলো। 30 কিলোমিটার কি ব্রিজ থাকা সম্ভব? আমার তো এক্সপিরিয়েন্স নেই। আমার বাবার থাকতে পারে, কারণ আমার বাবা ট্রাক ড্রাইভার। তো সেক্ষেত্রে বাবা অল ওভার ইন্ডিয়াতে ঘোরে। ব্রিজ শেষ হয়েছে, এতক্ষণ ব্রিজ দেখেও অতটা ভালো লাগে, মানে কন্টিনিউ কোনো কিছুই ভালো লাগে না যাকে বলে। আমি ব্রিজ থেকে নেমে ফার্স্টে আমি আবার ম্যাপ চেক করবো। একবার গাড়িটা জোরে একটুও ভাগাইনি, মানে কোনো রাফ রাশ কিছু করিনি। আমি একবার এখানে দাঁড়াই। ইঞ্জিন ব্রেকিং, ইঞ্জিনের মাধ্যমে ব্রেক। একটা গুয়ে সাপ বলে ওটাকে আমাদের এখানে, রাস্তায় চাপা পড়েছে, যার লেজ থাকে কুমিরের মতো অনেকটা দেখতে লাগে। রাস্তা খারাপ, পুরো রাস্তা জঞ্জাল হয়ে রয়েছে। আমি ভেবেছিলাম বাইরে বেরিয়ে আরও এনার্জি ডাল না হয়ে যায়, ডাল হয়নি, ইনক্রিজ হয়েছে, এনার্জি বুস্ট হয়েছে যাকে বলে। আমরা যেন কোনো পাড়া গ্রামের রাস্তায় ঢুকে গেছি আপাতত। 19 কিলোমিটার পর নেট নিতে বলছে, 19 কিলোমিটার পর। নর্মালি আমরা কি দেখি, 1 কিলোমিটার, হাফ কিলোমিটার পর ডান দিক বাদিক, লোকাল রাইডার না, একটুখানি লং রাইডে চলে এসেছি 19 কিলোমিটার। মানে আমি এখন লোকাল রাইডার, আগে আমি অনেক লংই চালাতাম। আমি সেলসে যখন ছিলাম তখন মানে দীঘার আগে অবধি যেতাম, ওদিকে মার্কেটিং এদিকে বর্ধমান। দীঘাতেও আমি বাইক নিয়ে গেছি, আমার তখন বুলেটটা ছিল, রয়্যাল এনফিল্ড ছিল, তো এটার আগে। তো সেটা একটা অন্য জিনিস। এবার এইগুলো হচ্ছে পাড়া গায়ের জায়গা, তো মানে একটা কারো বাড়ি যাচ্ছি, অনেক বেশি মাথা মেরে যেতে হচ্ছে। তারপরে এখানে মোবাইল স্ট্যান্ড নেই। আমার তো মনে হচ্ছে যেন সুযোগ পেলে আমি কোথাও মোবাইল স্ট্যান্ড কিনে মোবাইলটা লাগিয়ে দিই, কারণ আমার খুব রাস্তা ভোলার একটা আছে হ্যাবিট। রাস্তা নিয়ে আমি কনফিডেন্স খুব কম আমার। আর সারা একটা জিনিস বলি, DJI অ্যাকশন 4-এর ব্যাটারি ব্যাকআপ অসাম। মানে আমি অ্যাডভেঞ্চার কম্বো নিয়েছি 3টে ব্যাটারির সাথে, একটা ব্যাটারি যা ব্যাকআপ দিয়ে দেয় না, প্রায় ঘন্টাখানেকের উপরে ব্যাকআপ দিয়ে দেয়, ঘন্টাখানেকের অনেক বেশি। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যখন ফটোগ্রাফি শুরু করেছিলাম, ওয়েডিং ফটোগ্রাফি, তো আমি বিয়েতে গিয়ে না অনেক বেশি ছবি তুলতাম, অনেক বেশি ছবি, মানে তুলেই যেতাম, এটা তুলতাম, ওটা তুলতাম, এটা তুলতাম, ওটা তুলতাম। মানে তখন আমার কাছে আইডিয়া ছিল না এক্স্যাক্ট কী কী দরকার, এক্স্যাক্ট কী কী কাস্টমারের লাগে, এক্স্যাক্ট কোন কোন রিচুয়ালগুলো নিতে হয়। তো এই মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে আমার তাই অবস্থা এখন। আমি যে ভিডিও নিচ্ছি, কোন ভিডিওটা যে পাবলিকের ভালো লাগবে দেখতে, মানে যারা পাবলিক না, সরি, যারা আমার ভিডিও দেখে, তারা কোন ভিডিওটা ভালো লাগবে না, আমি এখনও সিলেকশন পজিশনে আসিনি যে প্রত্যেকটা কাট ভিডিওই নেবো।
এখন আমার কি হচ্ছে, যা দেখছি আমার সেটাই মানে আমারও ভালো লাগছে কিছু কিছু জায়গায়, তো সেইটাই আমি নিয়ে নিচ্ছি, মানে ভিডিও করে নিচ্ছি, কোনো ছাড়ছুড়ের ব্যাপার নেই। আস্তে আস্তে হয়তো যদি ব্লগিং কন্টিনিউ রাখতে পারি তাহলে এটাও ঠিক হয়ে যাবে, যে আমি বুঝতে পেরে যাবো যে কোনটা রাখা উচিত কোনটা রাখা উচিত না, তাতে অনেকগুলো ফায়দাও হবে। এক হচ্ছে আমার ব্যাটারি প্লাস মেমোরির পাখিয়ে চাপ কম পড়বে, আর স্লো যাই বাচ্চারা আছে। আর দ্বিতীয় হচ্ছে আমাকেও কাটতে হবে না বড় বড়, কারণ ভিডিও তুলে নেওয়ার পরেও পুরো ভিডিও বসে বসে দেখে ভালো ভালো জায়গাগুলোকে কাটতে হয়, পুরোটা তো অতটা তো রাখা যায় না, মানে মানে ফটোর ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে যা তোলা হয় তার 20% মেন ভিডিওতে যায়, বাকি 80% কাট হয়ে যায়। বাচ্চাগুলো নোটিস করছিল গাড়িটা, ভালো লাগে কেউ যদি তোমার গাড়ি ঘুরে ঘুরে দেখে, ভালো লাগে। আমাকে তো কিছুদিন আগে এক জায়গায় আমাদের ওখানে ভিডিও বানাচ্ছিলাম, ওখানে একটা বাচ্চা এসে বলছে যে কি ডিউক 390 কি একটা বলে ভালো মানে বললো কি একটা, খুব ইমপ্রেস। ও সাইকেল চালাচ্ছিল, সাইকেল নিয়ে ওর বন্ধু ছোট্ট বাচ্চা 5-6-এ পড়ে হয়তো। তো সত্যি খুব ভালো লাগে, আমরাও ছোটোবেলায় এরকমই করতাম, কোথাও ভালো গাড়ি দেখলে, আমাদের সময় তো অত গাড়ি চল ছিল না, বুলেট বা কারিশমা দেখলে, কারিশমা যে বাইক ছিল তো দেখলে আমরা একটু খুশি হতাম যে ওয়াও কি বাইক। ছোটোবেলা থেকেই বাইকের একটা শখ ছিল। বইয়ে যে নেম প্লেট বুক নেম প্লেট যেগুলো হয় যাতে নাম রোল নাম্বার লেখা, ওগুলোতে দামি দামি বাইক 4 চাকা নেম প্লেটগুলো কিনে ওইগুলোই লাগাতাম। ছেলেরা তো তাই লাগায়, ডাব্লিউডাব্লিউ লাগায়, ডাব্লিউডাব্লিউ লাগাতাম, বাট আমার মেন প্রেফারেন্স ছিল সবসময় যে বাইকটাই। অনেকে বলে ছোটোবেলাও ভালো ছিল, ছোটোবেলা সত্যিই ভালো ছিল, বাট বড়োবেলাও ভালো, কারণ বড়ো হলে তুমি এই যে তুমি যেটা ছোটোবেলায় দেখেছো সেটা করার মানে করতে পারবে, বা সেই ড্রিমটা পূরণ করার চেষ্টা তো করতে পারবে। আমি খুব ডেসপারেট মানুষ, আমার এর জন্য ভুগতেও হয়। আমি যেটা আমার পছন্দ হয় বা যেটা আমার একবার মনে ধরে যায় আমি সেটার জন্য খুব ডেসপারেট হয়ে যাই, যে করেই হোক সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করি। জিনিসপত্র, সেটা ক্যামেরা হোক, বাইক হোক, যাই হোক, মানে আমার রাতের ঘুম উড়ে যায়। এই গাড়িটা কেনার আগেও তাই হয়েছিল, মানে 6-7 মাস ধরে আগে থেকে প্ল্যান করছিলাম যে এই গাড়িটা নেব। একটা সময়ের পর মানে রাতে ঘুম আসছিল না, মনে হচ্ছে এই যে কিনে নিয়ে আসি গাড়িটা আমার কাছে। কারণ গাড়িটা 6 মাস আগের বেশি প্ল্যান করেছি, কিন্তু গাড়িটা কেনার 2 মাস ও 2.5 মাস আগে টেস্ট ড্রাইভ করেছি, 2 মাস হবে খুব বেশি হল। টেস্ট ড্রাইভ করার পর থেকে ব্যাস আমার মনে হতে লেগেছে এই গাড়িটা যেন আমার জন্যই কোম্পানি তৈরি করেছে। গাড়ির ডিজাইন বলো, গাড়ির মানে সব দিক থেকে, বসার পয়সার থেকে শুরু করে সব দিক থেকে আমাকে অনেকে বুঝিয়েওছে যে গাড়িটা কিনো না, তারা ভালোর জন্যই বুঝিয়েছে যে খুব বড় বার্ডেন একটা 4 লাখ 5 লাখ টাকার বাইক কেনা বার্ডেন। অনেকে তো ম্যাক্সিমাম লোক বলছে এটা তো 4 চাকা চলে আসতো, বাট তারা এই ফিলিংটা বুঝবে না, বোঝা সম্ভব না, সবার একটা আলাদা আলাদা মাইন্ডসেট। যাই হোক, তো ফাইনালি আমি এটা নিতে পেরেছি। কি নেওয়ার জন্য যে আমাকে কী কী বলিদান দিতে হয়েছে, আমার নিজের মানে কী কী কম্প্রোমাইজ করতে হয়েছে আমিই জানি, সেটা নাই বললাম। আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, কাল যে আমাকে টেনে দিচ্ছে, আমাকে টানার চেষ্টা করছে, এরকম একটা মেন্টালিটিতে গাড়িটা চালাচ্ছে, কোনো সেফটি নেই, হুই হুই করে গাড়ি চালাচ্ছে। একটু মজা দেখাবো? আমার না অনেকক্ষণ ধরে নর্মাল চালিয়ে একটু বদমাশি করতে ইচ্ছা করছে, করবো? যাই হোক, আর করবো না। ভেতরে যাই হোক একটা ব্যাপার থাকে তো, কম্পিটিশন ঠিক সময় আসতে করেছি, তাহলে মানে একটু করতে করে যেত। জিরো কম্পিটিশন, ওটা যদি 400cc সিরিজেরও গাড়ি আসে এটাকে টানাটা একটু চাপে, কারণ 46 bhp ব্রো, মানে ভাবনা চিন্তা করবে এটা বেরিয়ে যাবে। নর্মালি একটু থ্রোটল দিলাম, বেরিয়ে আসলাম, এগুলো করা উচিত না, আমি সাপোর্ট করি না, জাস্ট একটু মজা, জাস্ট ফর ফান যাকে বলে। বলছিলাম যে আমার মামাবাড়ির এই মানে পুরো এলাকার মতো লাগছে, দেখো দুপাশে তো পাটকাঠি এগুলো পাট চাষ থেকে পাটকাঠিগুলো পাট থেকে ছাড়িয়ে নিয়ে, মানে পাটকাঠি থেকে পাট ছাড়িয়ে নিয়ে, সরি কনফিউজ করছি, পাটকাঠি থেকে পাট ছাড়িয়ে নিয়ে আলাদাভাবে করে রাখা হয়, দিয়ে ওগুলো সাপ্লাই হয়ে যায়, আর পাটকাঠি এরকম রাখে, এগুলো দিয়ে এখানে ঘর বানানো হয়, অনেক রকম কাজে লাগে, মাল্টিপল কাজে ইউজ হয়। ঠিক আছে, এই যে পাট ঝোলাচ্ছে, এই যে ঝুলিয়েছে পাট, এগুলো বিক্রি হয়, পাটকাঠিও বিক্রি হয়। একটা প্রোডাক্টেরই দুটো মাল্টিপল, মানে একটা বাই প্রোডাক্ট, একটা মেন প্রোডাক্ট। পাট ওয়েদারটা একটু আলাদা এরকম টান নিয়েছে, রোদ্দুরটা পড়েছে, একটা ব্লু স্টোন, এদিকে সানলাইট থাকলে গোল্ডেন টোন হতো, বাট ব্লু স্টোন, সানলাইটটা কম আছে। আচ্ছা ও বাবা, কীভাবে ঢুকছে গাড়িটা, আপার ডিপার মারলাম তারপরে সরলো, কম বোঝে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 102, এরকম কিছু একটা দেখালো। তো এখানের গাছগুলো আবার ভিউগুলো একটু অন্যরকম, দেখো বড় বড় গাছ, মোটা, একটা আলাদা, এক একটা জায়গা এক এক রকমের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে রাস্তায়।
আমাদের ওদিকে যে রাস্তা ছিল ব্যান্ডেলে, ওই রাস্তার গাছগুলো অন্যরকম, এই রাস্তার গাছগুলো অন্যরকম, আবার মধ্যিখানে অন্যরকম লাগছিল। ভিউ রাস্তার আলাদাই লাগছে, মনে হচ্ছে যেন মানে সে এখান দিয়ে শিম্পাঞ্জিগুলো হয়তো ঝুলে বেড়ায় এরকম লাগছে, টার্জেন মুভির সিনের মতো লাগছে। এরিয়াতে ডিভাইডার দিয়েছে, রাস্তা সুন্দর তার জন্য যে রানিংগুলো যাতে কেউ জোরে ওভারটেক করলে accident হওয়ার chance থাকে। ভিউ দেখো, নতুন নতুন রাস্তায় রাইডিং এর মজা কেন লাগে, মানে ভিউ দেখো, মনে হচ্ছে যেন জঙ্গলের দিয়ে গেট করা আছে রাস্তার চারিপাশ দিয়ে, মানে একটা বিয়ে বাড়ির যেরকম এরকম গেটের মতো চারিদিকে, গাছগুলো কি সুন্দর, মানে পুরোনো পুরোনো গাছ, তার মধ্যে এখান দিয়ে গাড়ি চলছে, আলাদাই লাগে গো। নতুন নতুন রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগে যদি রাস্তা এরকম সুন্দর হয়, আলাদাই ভিউ ক্রিয়েট করছে। রয়্যাল এনফিল্ডটাও সুন্দর। রয়্যাল এনফিল্ড হচ্ছে বড় শরীরের গাড়ি, লম্বা চড়া মোটা লোক হবে বা ফিট হবে, মানে লম্বা, এটার জন্য ঠিক আছে। নাহলে ঢালটাকে এই যে এত গাড়ি এতটা দূর চালিয়েছি, এই যদি রয়্যাল এনফিল্ড চালাতাম কবজি ফবজি অবস্থা খারাপ হয়ে যেত। গাড়িতে এত ভাইব্রেশন হয়, আমি তো চালিয়েছি টানা 2-3 বছর, অবস্থা কয়লা হয়ে যায়। It was at this moment that he knew. He fucked up. এটাকে বলে মাথা মোটা লোক, ডান দিক বাদিক সামনে পেছনে না দেখে রাস্তায় ঢুকে যায়, এদের জন্য অ্যাক্সিডেন্ট হয়, দোষ হয়ে যায় লরিওয়ালা, গাড়িওয়ালা, বাইকওয়ালা, এদের দোষ হয়ে যায়। সামনে পেছনে দেখলোই না যে পেছন দিয়ে গাড়ি আসছে কি আসছে না, কিচ্ছু নেই, একদম বাবার রাস্তা মনে করে ঢুকে গেল। আর বেশি করে এই বয়সের লোকেরা বেশি করে, সারা জীবন একটা রাস্তায় কীভাবে চলতে হয় তার কমন সেন্স গ্যাদার করতে পারেনি। যাই হোক, চ্যালেঞ্জ লাগছিল, মনে হচ্ছিল যে কী হবে, পারবো কি পারবো না, বাট ফাইনালি যখন দেখছি 80 কিলোমিটারটা কমে গিয়ে 3-4 কিলোমিটারে দেখাচ্ছে, তো ভালো লাগে, একটা হার্ডেল পার করার মতো। একটু জ্ঞান দিই, জীবনেও এরকম অনেক বাধা, মানে অনেক এরকম বড় বড় চ্যালেঞ্জেস আসবে, যতক্ষণ থাকবে লাইফে ততক্ষণ মনে হবে যে এটা থেকে হয়তো উঠতে পারবো না, ঠিক সময়ের সাথে সাথে সেই চ্যালেঞ্জটাও পার হয়ে যাবে। আমার জীবনে এরকম অনেক সময় হয়েছে, অনেক খারাপ খারাপ পরিস্থিতি এসছে, তো যে সময় হয় সেই সময় মাথা কাজ করে না, মনে হয় যে সব শেষ, পরে ঠিক ম্যানেজ হয়েই যায়। মানে বাড়িতে বাড়িতে পেট্রোল, মানে আশেপাশে পেট্রোল পাম্প নেই, একটু আস্তে চালাই। যাই হোক, যতটা ভেবেছিলাম, মানে আমরা শুরুতে অনেক কিছুই অনেক চ্যালেঞ্জেস ভাবি, বাট তার থেকে অনেক স্মুথ, আসার সময় তো চলে আসলাম, কনফিডেন্স পাচ্ছি এখন। আর বা পায়ের হাঁটু পুরো ব্যথা হয়ে গেছে, এই সাবধানে যা। এরা অনেক ভালো মানুষের থেকে, এরা কুকুর গরু আমি দেখেছি, এরা রাস্তা পার করার আগে অনেক সময় অনেক দেখে শুনে পার হয়, মানুষই এদের থেকেও খারাপ, কোনো সময় দেখবে না ডান দিক বাদিক উপর নিচ কিছু দেখবে না। হেডফোনটা ছিল বলে অনেকটা সেফ, শুনে যেতে পারছি। পৌঁছেই গেছি, ফোন করে নি। ডোবায় নামবো? আচ্ছা, এবার একটা বাড়ি পেলাম, উপরে তিরপল দেওয়া। হ্যাঁ হ্যাঁ, নামছে, গাড়ি নামছে। ওখানে গাড়ি যাবে তো? কেন, কাদা আছে? গাড়ি হিট নিয়ে নিয়েছে, দাঁড়া 1 সেকেন্ড। না না, আমি গাড়ি ঢোকাচ্ছি, ওখানে গাড়ি অত দূরে রাখবো না, কেউ গাড়ি নিয়ে যাওয়া আসা করে তো এখান থেকে রে বাবা, তাই না? আচ্ছা আচ্ছা, আমার তো ওদের সাপোর্ট লাগবে, মানে গাড়ি বসে গেছে,
গাড়ি বসে গেছে এখানে। আরে বসে যাবে বুঝতে পারিনি। দে একটু ঠেলা দিয়ে আমি গাড়ি তুলে নিচ্ছি। কি অবস্থা, হালকা একটু ঠেলা দিলেই হবে। চলবো? থ্যাংক ইউ ভাই। ইয়ে বাবা, ইয়ে বাবা, ইয়ে বাবা, ইস, চলো 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 এ না না ঠেলতে হবে না, কি বাবা, হ্যাঁ, চলো সরি। আরে ঠিক আছে, এটা তোর বার্থডে গিফট ছিল। হ্যাঁ সাংঘাতিক এ প্রবীর ছবি তুলে রাখ একটা বার্থডে এই তো রেকর্ড হচ্ছে সব। হ্যালো গাইস, আমার বাবার কি জানো, লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ারে বাটন অন করে একদম ম্যাজিক করে দাও।